আওয়ামী লীগের জন্য 5ই আগস্টের পর থেকে প্রথম বিজয় হচ্ছে বড় ধরনের প্রথম সাফল্য এবং প্রথম বিজয়, এবং ইনশাল্লাহ আওয়ামী লীগের চূড়ান্ত বিজয় হবে। বিএনপির জন্য কঠিন পরিস্থিতি আসছে। তারেক রহমান লন্ডনে ফিরে যেতে বাধ্য হতে পারেন। তাদের একেবারে শীর্ষ নেতা তারেক রহমান সহ বিভিন্ন ব্যক্তিবর্গের যে ধরনের দ্বৈত নাগরিকত্বের প্রমাণ বেরিয়ে আসছে, তাতে তারা কত বড় বিপদে পড়বে বলে ভেবেছে যে ছাত্রদল নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি পালন করেছে। তখন তারেক রহমান এই প্রমাণগুলো হাজির করতে পারবেন তো? দ্বৈত নাগরিকত্ব থাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বাতিল হয়েছে। 7টি আসনে যাচাই বাছাই চলে, এর মধ্যে 16 জনের প্রার্থিতা বাতিল হয়। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো যাচ্ছি সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাত অপেক্ষা করছেন। বৃষ্টি, বিএনপির নবনিযুক্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার লন্ডনে এবং বাংলাদেশে দ্বৈত নাগরিকত্ব থাকায় এবং তার সম্পদের হিসাব সঠিকভাবে না দেওয়ায় মূলত তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ভোট কিন্তু পিছিয়ে যাবে, খেলা কিন্তু আসলেই জমে উঠেছে। ডক্টর হাসান মাহমুদ সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনি স্পষ্ট করে বলেছেন শেখ হাসিনা কারো কাছে ক্ষমা চাইবেন না, ক্ষমা ডক্টর মোহাম্মদ ইউনূসকেই চাইতে হবে। নতুন অন্তর্বর্তী সরকার আসবে, আওয়ামী লীগ নির্বাচনে যাবে এবং দিয়ে ইউনূস এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের পালিয়ে যেতে হবে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলেই আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। নতুন অন্তর্বর্তী সরকার আসবে, আওয়ামী লীগ নির্বাচনে যাবে, এটি মানুষ ইতিমধ্যেই বুঝে গেছে। এবং আরেকটি বিষয় যে এই সরকার সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন দেবে না, তাহলে তাদের পিঠের চামড়া থাকবে না। যে কারণে পালানোর জন্য হলেও একটি পাতানো নির্বাচন তাদের দিতে হবে এবং দিয়ে ইউনূস এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের পালিয়ে যেতে হবে। কাজেই ইউনূস যখন একটি নির্বাচন দেবে না অন্তর্ভুক্তিমূলক কিংবা নিরপেক্ষ নির্বাচন, তখন কিন্তু বারবার একটি নতুন অন্তর্বর্তী সরকারের প্রশ্ন আসছে। এবং এটা বলতে পারেন যে 2006 সালের 7 সালের সেই 111 সরকারের মতো একটি সরকারের প্রশ্ন অনেকদিন ধরেই প্রশ্নটা আছে। আবার নতুন করে গতকালকে নয়াদিল্লিতে এমন একটি প্রশ্ন এলো যে বাংলাদেশে যদি নতুন কোনো অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় এবং তারা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করে, তাহলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছে বলে দলটির নেতাদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে দলের পক্ষ থেকে জানানো হয় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে না। তাদের মতে এই সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এটি ওয়াইজ ডিসিশন। আমি আগেই বলেছি যে ইউনূস সরকার অন্ততপক্ষে, ইউনূস পরিষদ অন্ততপক্ষে এমন নির্বাচন উপহার দেবে না যে নির্বাচনে আওয়ামী লীগের বক্সে ভরিয়ে দিল জনগণ ভোট দিয়ে, সেই নির্বাচন করে নির্বাচিত হওয়ার সুযোগ আওয়ামী লীগ অন্ততপক্ষে দেবে না। কারণ পিঠের চামড়া থাকবে না। এই পিঠের চামড়া থাকতে হলেও, এই পিঠের চামড়া বাঁচাতে হলেও আওয়ামী লীগকে বাদ দিয়ে একটি অগ্রহণযোগ্য নির্বাচন করতে হবে এবং সেই দিকেই যাচ্ছে ইউনূস সরকার। শনিবার 17 জানুয়ারি ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ কথা জানান বাংলাদেশ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। স্থানীয় সময় সন্ধ্যা 6টা থেকে শুরু হওয়া সংবাদ সম্মেলন চলে প্রায় দীর্ঘ 2 ঘন্টা। এ সময় তারা নিজেদের বক্তব্য তুলে ধরার পাশাপাশি দিল্লির সাংবাদিকদের নানা প্রশ্নেরও জবাব দেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে তথ্যগত, আইনগত ও পদ্ধতিগত ভুলভ্রান্তি হয়েছে বলে মনে করছে আওয়ামী লীগ। পাল্টা যুক্তি দিয়ে এসব বিষয় তুলে ধরেন দলটির নেতারা। আইনগত বিষয়গুলো ব্যাখ্যা করেন ইন্টারন্যাশনাল ক্রাইম রিসার্চ ফাউন্ডেশনের লিগ্যাল টিমের প্রধান ব্যারিস্টার নিঝুম মজুমদার। প্রসঙ্গত, জাতিসংঘের ওই রিপোর্টে গত বছর জানানো হয়েছিল 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে বাংলাদেশে অন্তত 1400 মানুষ নিহত ও হাজার হাজার মানুষ আহত হয়েছে বলে তাদের অনুসন্ধানে বের হয়ে এসেছে। তবে দিল্লি সংবাদ সম্মেলন থেকে ইন্টারন্যাশনাল ক্রাইম রিসার্চ ফাউন্ডেশনের দাবি এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। এই সংখ্যার ভেতর অনেক গরমিল আছে বলে যেমন তারা মনে করছেন, তেমনি বিক্ষোভকারীদের হাতে শত শত পুলিশ কর্মী নৃশংস হত্যা ও খুনের ঘটনা রিপোর্টে খাটো করে দেখানো হয়েছে বলেও তাদের দাবি। বস্তুত আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর গত 1.5 বছরের মধ্যে এটাই ছিল ভারতের রাজধানীতে আওয়ামী লীগের কোনো নেতাদের প্রথম প্রকাশ্য সাংবাদিক বৈঠক। যাই হোক, আওয়ামী লীগ নেতাদের বলা যায় এটি প্রথম সংবাদ সম্মেলন। শুধু নয়াদিল্লিতে নয়, সারা পৃথিবীতেই মনে হয় এই প্রথম একটি সংবাদ সম্মেলনে এসে কথা বলেছেন। জুলাই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছেন
আগামী নির্বাচন নিয়ে, এবং এই যে আসছে নির্বাচন, এই নির্বাচনটি যে অবাধ হবে না, সুষ্ঠু হবে না, এটি বলেছেন। এর আগে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছেন এবং সাক্ষাৎকারে তিনি বিভিন্ন কথা বলেছেন। এমনকি আওয়ামী লীগের পেজে তিনি মাঝে মাঝে উপস্থিত হয়ে কথা বলেন। কিন্তু আওয়ামী লীগ নেতাদের পক্ষ থেকে এই প্রথম একটি সংবাদ সম্মেলন দেখা গেল, তাও 1.5 বছর পরে। মেঘে মেঘে বেলা বয়ে গেছে, আর মনে হয় দেরি করার সময় নেই। ইউরোপ আমেরিকা নয়, আমার মনে হয়, আমি ধারণা করি যে দিল্লি কিংবা কলকাতায় বাংলাদেশের পক্ষে কাজ করার প্রধান ভূমি হতে পারে এই মুহূর্তে। 1971 সালে যেমন বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব হয়েছে ভারতের মাটি থেকে, আজকে আবার সেই সময়টিও এসেছে। আমেরিকা কিংবা ইউরোপ থেকে নয়, দিল্লি কিংবা কলকাতা থেকেই বাংলাদেশের এই যে গণতন্ত্রহীনতা, এই যে একটা দখলদারিত্ব কায়েম হয়েছে, এই দখলদারিত্ব থেকে মুক্তির প্রধান কেন্দ্র হয়ে ওঠা উচিত। দেশে যদি কাজ করা নাই যায়, অ্যাক্টিভিজম যদি নাই করা যায়, যতক্ষণ পর্যন্ত দেশকে ম্যানেজ করে কার্যক্রম না করা যায়, ততক্ষণ পর্যন্ত দিল্লি থেকে হতে পারে, কলকাতা থেকে হতে পারে। আমরা একটা দেশ স্বাধীন করে ফেলেছি কলকাতা থেকে পরিচালনা করে। কাজে আজকে কেন আমরা জঙ্গি মুক্ত করতে পারবো না? অবশ্যই করতে পারবো। কাজেই এই যে এই কর্মসূচিটাকে সাধুবাদ জানাই, এবং সামনে আর কোনো গ্যাপ নয়, এখন থেকে কন্টিনিউ কর্মসূচি হোক, সেটি আমরা প্রত্যাশা করি। এবং অচিরেই একটি নয়া তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হোক। এই যে 12 ফেব্রুয়ারি নির্বাচনটা যদি হয়েও যায়, আমি বারবার একটা কথা বলছি, এই নির্বাচনটা হয়ে যাওয়া মানে সব শেষ কথা নয়। এর আগেও আপনারা জানেন 1996 সালের 15 ফেব্রুয়ারি একটা কয়েকদিনের নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনটা হবার পরেও অল্প সময়ের মধ্যে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেই সময়ের বিএনপি সরকার নির্বাচন দিতে বাধ্য হয়েছিল। আজকে 12 ফেব্রুয়ারি পাতানো নির্বাচনে যাদেরকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হবে, তাদেরকে পতন ঘটিয়ে আরেকটি নির্বাচন করা সম্ভব হবে না কেন? এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে এবং সত্যিকার অর্থে বাংলাদেশের যে অবস্থা করে দিয়েছে বিএনপি জামাত জোট সমর্থিত, সেনা সমর্থিত ইউনূস সরকার, সেই সরকারের মোক্ষম জবাব হবে সেই নির্বাচনটি। আমরা প্রত্যাশা করি খুব শীঘ্রই আগামী কয়েক মাসের মধ্যে সেই রকম পরিস্থিতি ঘটবে। বিএনপির জন্য দ্বৈত নাগরিকত্বের জেরে নির্বাচনে মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার বিষয়টি কত বড় উদ্বেগের কারণ হয়েছে যে রীতিমতো বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল নির্বাচন কমিশন ঘেরাওয়ে কর্মসূচি পালন করেছে। মনে রাখতে হবে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে যেহেতু আনুষ্ঠানিকভাবে বিএনপি ছিল না, বিএনপিকে কিন্তু সেই জুলাই আগস্ট থেকে এই পর্যন্ত তার মানে মূল দল অথবা এর কোনো অঙ্গ সংগঠনকে এরকম ঘেরাও বা মানে কোনো প্রতিবাদ মিছিল, মানে কোনো রকম কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে বা দিতে এর মধ্যে কিন্তু দেখা যায় নাই। তার মানে বিএনপি কতটা গুরুতর বলে মনে করছে তাদের সামনের হুমকিটা, দ্বৈত নাগরিকত্বের বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে যা চলছে, মানে একের পর এক মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার যে হুমকি চলছে, কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের একেবারে শীর্ষ নেতা তারেক রহমান সহ বিভিন্ন ব্যক্তিবর্গের যে ধরনের দ্বৈত নাগরিকত্বের প্রমাণ বেরিয়ে আসছে, তাতে তারা কত বড় বিপদে পড়বে বলে ভেবেছে যে ছাত্রদল নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি পালন করেছে আজ। এবং তারা নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি পালন করে বলছে যে এটাতে পোস্টাল ব্যালট নিয়ে জামায়াতে ইসলামী অনিয়ম করছে, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে না, এ ধরনের দাবিগুলোকে সামনে রেখে তারা নির্বাচন কমিশন মানে ভবন ঘেরাও করেছে সেটা বলেছে। কিন্তু এমন দিনে তারা এই ঘেরাওয়ের কর্মসূচি পালন করছে যেদিন কিনা নির্বাচন কমিশনের ভেতরে এই দ্বৈত নাগরিকত্ব বিষয়ে যত মনোনয়ন ঝুলে আছে সেগুলোর কি মানে শেষ পর্যন্ত ভাগ্য নির্ধারিত হবে কোন দিকে, মানে এরা কি নির্বাচনে অংশ নিতে পারবেন কি পারবেন না, সেটা যেদিন নির্ধারণের শুনানি চলছে ভেতরে, তখন ছাত্রদল বিপুল মানে তাদের জনশক্তি নিয়ে নির্বাচন কমিশনের সামনে গিয়ে এক রকমের একটা মহড়া দিয়েছে যে নির্বাচন কমিশন তাদের বিপক্ষে যদি যায় তাদের শুনানির ফলাফল, তাহলে তারা রাজপথে ছাড়বে না বা রাজপথে তারা কি করে দেখাতে পারে। দেখেন, ছাত্রদল সভাপতি রাকিব, তিনি তারেক রহমান আসবার পর থেকেই তারেক রহমানের সঙ্গে যতটা ঘনিষ্ঠভাবে প্রায় সকল কর্মসূচিতে আছেন, তাতে বুঝতে কোনো অসুবিধা হওয়ার কারণ নাই যে ছাত্রদলকে এই মহড়ার দায়িত্ব বিএনপি এবং বিএনপির একেবারে শীর্ষ পর্যায় থেকে দেওয়া হয়েছে। কারণ না হলে পোস্টাল ব্যালটে কি অনিয়ম হচ্ছে তা নিয়ে বিএনপি কর্মসূচি পালন না করে ছাত্রদল কেন যাবে নির্বাচন কমিশনে বলুন? বিএনপি এটা নিয়ে কোনো রাগঢাক করছে না যে তারা ভীষণভাবে চিন্তিত দ্বৈত নাগরিকত্বের বিষয়টা নিয়ে। নজরুল ইসলাম খান এর আগে নির্বাচন কমিশনে গিয়ে বলে এসেছেন যে দ্বৈত নাগরিকত্বের বিষয়টা নিয়ে জটিলতা সৃষ্টি করা একদম নির্বাচন কমিশনের উচিত হবে না, কারণ 15 বছর ধরে এই মানে যে শাসন চলছিল, বিএনপির নেতাকর্মীরা অত্যাচার, মামলা, নির্যাতন থেকে বাঁচতে বিভিন্ন দেশে গিয়ে
আশ্রয় নিয়েছেন এবং তারা সে সময় নাগরিকত্ব গ্রহণ করেছেন। কাজেই নির্বাচন কমিশন যাতে জটিলতা সৃষ্টি না করে। তার মানে বিএনপি অস্বীকার করছে না যে তাদের প্রার্থীদের মধ্যে অনেকেরই দ্বৈত নাগরিকত্ব আছে। বিএনপি নির্বাচন কমিশনের কাছে দাবি করছে আলোচনার মাধ্যমে যে তারা যাতে জটিলতা সৃষ্টি না করে, আর বাইরে নির্বাচন কমিশন ঘেরাওয়ের কাজ করাচ্ছে ছাত্রদলকে দিয়ে, যাতে সেই ভয় বা সেই চাপও অনুভব করে নির্বাচন কমিশন ভেতরে। কিন্তু জাতীয় নাগরিক পার্টির নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ বারবার বলছেন যে দ্বৈত নাগরিকদের তারা কিছুতেই নির্বাচন করতে দেবেন না, এবং বারবার ইঙ্গিত দিচ্ছেন তারেক রহমানের দিকে। কারণ খুব স্বাভাবিক, তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন একটা ট্রাভেল ডকুমেন্ট নিয়ে। পররাষ্ট্র উপদেষ্টা পরিষ্কার করে বলেছিলেন যে যেদিন তারেক রহমান ফিরবেন, তারেক রহমানের কোনো বাংলাদেশি পাসপোর্ট নাই, যেদিন তিনি ফিরতে চাইবেন তার একদিন দুদিনের মধ্যেই তারা তাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দেবেন, এবং সেটাই দেওয়া হয়েছে। এবং সেই ট্রাভেল ডকুমেন্ট নিয়েই তিনি বাংলাদেশে ফিরেছেন। এরপর তিনি এসে জাতীয় পরিচয়পত্র করেছেন, ভোটার তালিকায় নাম উঠিয়েছেন। কিন্তু 2015 সালে একটা ব্রিটিশ ডকুমেন্টে, ব্রিটিশ সরকারের একটা ওয়েবসাইটে পরিষ্কার লেখা আছে যে তারেক রহমান এবং জুবাইদা রহমান মিলে একটা কোম্পানি খুলেছেন যুক্তরাজ্যে, এবং সেই কোম্পানির ডকুমেন্টে তারেক রহমান নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে উল্লেখ করেছেন। এই আলাপগুলো যখন আওয়ামী লীগ আমলে সংসদে আওয়ামী লীগের তখনকার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উঠিয়েছিলেন যে তারেক রহমান তার পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন যুক্তরাজ্যের বাংলাদেশ মিশনে এবং তিনি আসলে এখন যুক্তরাজ্যের নাগরিক, তখন কিন্তু 2018-তে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন যে তারেক রহমান রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন ব্রিটেনের কাছে, এবং সেভাবেই তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন এবং তার পাসপোর্টটি জমা হয়েছে বাংলাদেশ মিশনে। তাহলে তারেক রহমানের নাগরিকত্বটা কি? এই প্রশ্ন এখন ব্যাপক প্রভাবশালী ব্যক্তি, জনমত গঠনে যিনি বাংলাদেশের রাজনীতিতে বিরাট প্রভাব রাখেন, সেই পিনাকি ভট্টাচার্য তুলছেন। তা তিনি ফেসবুকে পোস্ট দিয়ে বলছেন যে তারেক রহমানের বাংলাদেশি পাসপোর্টটা কই, সেই পাসপোর্টের খবরটা কেন তিনি দিয়ে তারপর নির্বাচনে অংশ নিচ্ছেন না। তার মানে বিএনপি জানে যে এখন মামলা হয়েছে বিভিন্ন জায়গায়, নির্বাচন কমিশনে অভিযোগ জমা করেছে অন্যান্য প্রার্থীদের বিরুদ্ধে বটে, কিন্তু তারেক রহমান পর্যন্ত এই হুমকির মধ্যে আছেন, কারণ তারেক রহমানের নাগরিকত্বটা নিয়ে সন্দেহ আছে। দেখেন, এবার যখন নির্বাচন কমিশন শুনানি করছে তখন বারবার যে কথাটা উঠছে সেটা হচ্ছে প্রার্থীরা আবেদনপত্রে মনোনয়নপত্র দাখিলের সময় বলে দিচ্ছেন যে তারা তাদের অপর নাগরিকত্ব ত্যাগ করে এসেছেন, এবং সেই মুখের কথায় একরকমের বিশ্বাস রাখছেন নির্বাচন কমিশন। কিন্তু যখন অভিযোগ জমা পড়ছে তখন কিন্তু প্রার্থীকে রীতিমতো প্রমাণ হাজির করতে হচ্ছে যে তার নাগরিকত্ব বাতিল হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া জাতীয় নাগরিক পার্টির, তারা পরিষ্কারভাবে বলেছে দ্বৈত নাগরিকত্ব নিয়ে বিদেশি নাগরিক কাউকে তারা কিছুতেই নির্বাচনে অংশ নিতে দেবে না, কারণ বাংলাদেশের সংবিধানে বলা আছে যে বিদেশ দ্বৈত নাগরিকত্ব থাকলে কিংবা কোনো ব্যক্তি যদি অপর দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন তাহলেও তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। তাহলে আনুগত্য উঠিয়ে নেওয়ার প্রমাণ কি তারেক রহমান হাজির করতে পারবেন? যে ব্রিটেনে তিনি যে রাজনৈতিক আশ্রয় দীর্ঘ সময় ছিলেন, তার মধ্যে তিনি ব্রিটেনের নাগরিকত্ব নিয়েছিলেন কিনা, ব্রিটেনের ট্রাভেল ডকুমেন্ট নিয়ে তিনি নিশ্চিতভাবে তার ভাইয়ের মৃত্যুর পর মালয়েশিয়া গিয়েছিলেন, সৌদি আরবে গিয়েছেন কয়েক দফা। তাহলে তারেক রহমান ঠিক কি ধরনের আনুগত্য প্রকাশ করে যুক্তরাজ্যে ছিলেন, সেই প্রমাণ যেমন এখন আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা খুব শিগগিরই মুখ খুলে তার নাম উল্লেখ করে চাইবে, এমন আশঙ্কা বিএনপির আছে বলেই তারাও রাজপথে নেমে পড়েছে। ঠিক তেমনি ভাবে তারেক রহমানকে নির্বাচিত হয়ে আসার পরেও কিন্তু জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা এই প্রমাণপত্র দাখিলের জন্য তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। তখন তারেক রহমান এই প্রমাণগুলো হাজির করতে পারবেন তো? এই অবস্থায় ছাত্রদলের একটা মুখ্য অভিযোগ হচ্ছে নির্বাচন কমিশনে ঘন ঘন একটি বিশেষ দলের রাজনৈতিক ব্যক্তিরা কোনো প্রয়োজন ছাড়াই যাওয়া আসা করছেন। বিএনপি যে খুব ঘন ঘন যাওয়া আসা করছে সেটাও কিন্তু সত্যি। নজরুল ইসলাম খান ঘুরে এসেছেন দুদিন আগে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ যাবেন নির্বাচন কমিশনে, সংবাদ মাধ্যমে সে খবর আছে। আর জামায়াতে ইসলামীর আমির তার নেতৃবৃন্দকে নিয়ে, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে নিয়ে আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন। দেখেন, নির্বাচনে এই যে দ্বৈত নাগরিকত্বের কারণে একটা সংখ্যক কিছু সংখ্যক ব্যক্তির মনোনয়ন বাতিল হয়ে যাওয়া জামায়াতে ইসলামীর জন্য এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জামায়াতে ইসলামীর প্রায় 1 ডজন আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে তাদের নির্বাচনী জোট হবে জেনে তারা কোনো মনোনয়নপত্রই দাখিল করে নাই। কাজেই তাদের প্রায় 12টি আসনে যখন এই সংকট, প্রার্থীর সংকট আছে, হিসাবে নির্বাচনী ভোটের জয় পরাজয়ের হিসাব মেলাতে গিয়ে তারা নিশ্চিতভাবেই বিএনপিকে এই দ্বৈত নাগরিকত্ব
নাগরিকত্বের ফাঁদে ফেলে কিছু মনোনয়ন হারাতে বাধ্য করতে চাইবে। এবং জামায়াতে ইসলামী যে প্রধান উপদেষ্টার সঙ্গে আজকে সাক্ষাৎ করতে যাচ্ছেন, তিনিও নিশ্চয়ই সেখানেও বলে আসবেন যে দ্বৈত নাগরিকত্ব ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও বিএনপি প্রার্থীদেরকে যদি নির্বাচনে এই সুযোগ দেওয়া হয়, সেটা তাদের লেভেল প্লেইং ফিল্ড যেমন নষ্ট করবে, তেমনি তারা প্রয়োজনে রাজপথে নেমে সেই নির্বাচনকে একরকমের বিলম্বিত করে ফেলতে পারেন। কারণ আসিফ মাহমুদ সজীব ভুইয়া শুধু রাজপথে নামার ঘোষণা দিয়েছেন তার সেই বক্তব্যে তাই কিন্তু নয়। আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্পষ্ট করে বলেছেন কোনো অনিয়ম তারা সহ্য করবেন না, প্রয়োজনে একটা ভালো নির্বাচন করার জন্য নির্বাচন কয়েক মাস পিছিয়েও দেওয়া যেতে পারে। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র হিসেবে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যখন কথা বলছেন, বুঝতে বাকি থাকে না জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সকলেরই এটাই মূল কথা, মোদ্দা কথা, মূল সিদ্ধান্ত যে প্রয়োজনে একটা ভালো নির্বাচন করবার জন্য নির্বাচনটা পিছিয়ে দেওয়া যাক। বিএনপি দেখছে এমন নানা উদ্বেগজনক দাবি উঠছে, রাজপথে নামার হুমকি আসছে, কাজে তারাও রাজপথে নামার ক্ষেত্রে পিছিয়ে থাকতে চায়নি। সেজন্যে প্রথম কর্মসূচি হিসেবে নির্বাচন কমিশন ঘেরাও করতে চলে গেছে ছাত্রদল। হাসনাতের আসনে এরই মধ্যে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। জামায়াতে ইসলামীর সমর্থন পাবার পর একরকমের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াত এনসিপি জোটের প্রার্থী হাসনাত সেখান থেকে বিজয় লাভ করে আসবেন। জামায়াতে ইসলামী এবং এনসিপি এমন বেশ কিছু আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে আসবার জন্যও প্রয়োজন বটে। সবকিছু বুঝে আজকে সর্বশেষ যে ইনফরমেশন পেলাম তাতে আজ 18 তারিখ জানুয়ারির, আজকে থেকে বাংলাদেশ সরকারের কাছে, আজকে কালকে পরশু 3 দিন, 18, 19, 20 এই 3 দিন বাংলাদেশ সরকারের কাছে এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের কাছে এই সকল সংস্থাগুলো, এই সকল রাষ্ট্রদূতেরা তারা তাদের ফাইনাল বার্তা পৌঁছায় দেবেন। অনেক দলকে ইতিমধ্যে দিয়েছেন এই দেশগুলো তাদের বার্তা, এবং আগামী 2-3 দিনের ভিতরে সবার কাছে বার্তা দেওয়া কমপ্লিট হবে এবং আওয়ামী লীগকে নির্বাচনে কিভাবে আনা যায় সেই পথ সৃষ্টির কথা বলা হবে। তা না হলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। ইতিমধ্যে জামাতের শফিক রহমান, বিএনপি তারেক রহমান, তারপর জাতীয় পার্টির চেয়ারম্যান, এছাড়া চরমোনাই পীর সাহেব এবং অন্যান্য দলের সাথে, এনসিপি এসব দলের সাথে এই সকল বিদেশি রাষ্ট্রদূতেরা মিটিং করেছেন এবং তাদের সাথে খোলামেলা কথা বলেছেন যে আওয়ামী লীগকে বাদ দিলে প্রায় 60% মানুষের ভোটাধিকার বন্ধ করা হয়, এটা বিশ্বব্যাপী গ্রহণযোগ্য হবে না। তারা পরিষ্কার বলেছেন আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে যদি সত্যিকার কোনো অপরাধের প্রমাণ থাকে তাদের নামে মামলা হলে সেসব মামলার বিচার আপনারা করুন। সেই সকল ক্যান্ডিডেটদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিন, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু দল হিসেবে আওয়ামী লীগকে আপনারা ব্যান করতে পারেন না, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করতে পারেন না এবং তাদের নেতাকর্মীদেরকে তাদের রাজনৈতিক প্র্যাকটিস বন্ধ করতে পারেন না। এটা মানবাধিকার লঙ্ঘন। এটা যদি আপনারা করেন তাহলে আমরা আপনাদেরকে এই নির্বাচনে বৈধতা দিতে পারবো না। ইতিমধ্যে জাতিসংঘ থেকেও একই কথা বলা হয়েছে। সবকিছু মিলে আন্তর্জাতিক লবিং এখন পরিপূর্ণভাবে আওয়ামী লীগের পক্ষে। গত 24 ঘন্টা আগের নিউজ, আমেরিকার একজন প্রতিনিধি, আমেরিকার রাষ্ট্রদূতের একজন প্রতিনিধি জননেত্রী শেখ হাসিনার সাথে দিল্লিতে সাক্ষাৎ করেছেন। এছাড়া দিল্লিতে আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনি একটি প্রেস কনফারেন্স করেছেন এবং কলকাতাতেও আমাদের আরেকজন সংসদ সদস্য তিনিও প্রেস কনফারেন্স করেছেন। সেগুলো থেকে আপনারা সকল নিউজ ইতিমধ্যে পেয়ে গেছেন। অনেকে বলছেন যে ভারতে আশ্রয় নিয়ে আসে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তারা কি করে ভারতে সংবাদ সম্মেলন করে, এটা নাকি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আমরা তো যুক্তরাষ্ট্রে আছি, এখানে তো প্রতি সপ্তাহে আমরা প্রেস কনফারেন্স করছি, এখানে অনেক নেতাকর্মী রাজনৈতিক আশ্রয় নিয়ে আসেন, তারাও এখানে উপস্থিত থাকেন, কথা বলেন, কই আইনের লঙ্ঘন তো আমরা দেখি না। তাহলে হঠাৎ করে ভারতে যদি আওয়ামী লীগের নেতারা প্রেস কনফারেন্স করে তাতে কোন আইন লঙ্ঘন হয়? আমার কাছে তো বিষয়টি পরিষ্কার নয়। যারা এটা বলেন তারা পরিপূর্ণভাবে জেনে বলেন না। এখন আপনারা নিশ্চিত থাকুন 18 থেকে 20 জানুয়ারি এই সময়টার ভিতরে বিভিন্ন দলের কাছে এই দেশগুলো তাদের বক্তব্য পৌঁছাবে, কমপ্লিট করবে। 21 আর 22 এই টাইমটা দেওয়া হবে বাংলাদেশ সরকারকে সিদ্ধান্ত জানানোর। বাংলাদেশ সরকার যদি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেয়, আবার এই 22 তারিখের ভেতরে আদালতে কিন্তু শুনানি শুরু হবে, যে কয়েকটা মামলা আছে, রিট আছে এই নির্বাচনকে নিয়ে, এইসব বিষয়গুলো। এর ভিতরে দ্বৈত নাগরিকত্ব নিয়েও রিট আছে, তারা কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না, কেন করছে। এদিকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি তো প্রেস কনফারেন্স করে বলেছেন যদি দ্বৈত নাগরিকত্ব যাদের আছে অথবা যারা বিদেশি নাগরিক তাদেরকে যদি নির্বাচনে অযোগ্য করা না হয় তাহলে আমরা এই নির্বাচন বর্জন করব এবং এই নির্বাচন হতে দেব না। এগুলো শুরু হয়েছে। এদিকে জামাতের থেকে জোট থেকে চরমোনাই পীর সাহেব এদের দল নিয়ে বেরিয়ে এসছে। এদিকে চরমোনাই পীর সাহেবের প্রতীক হলো হাত পাখা, আর এদিক জাতীয় পার্টির প্রতীক হলো লাঙ্গল। এখন শোনা যাচ্ছে এই দুই দল ঐক্যবদ্ধভাবে
জোট গঠন করতে যাচ্ছে এবং অনেকে বলছেন এই জোটের প্রতি হয়তো আওয়ামী লীগের সমর্থন থাকবে। এগুলো শোনা যাচ্ছে। আবার শোনা যাচ্ছে যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাবের হোসেন চৌধুরী, ওনাকে নাকি প্রস্তাব দেওয়া হয়েছে রিফাইন আওয়ামী লীগ। তা উনি রিফাইন আওয়ামী লীগ প্রস্তাব ক্যান্সেল করেছেন এবং উনি বলছেন যে জননেত্রী শেখ হাসিনা যেটাই বলবেন সেটাই হবে। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।